আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদী হাসান আবিদ। সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানবো স্ট্রাকচার সম্পর্কে। স্ট্রাকচার ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মূলত স্ট্রাকচারের ভূমিকাটা কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? প্রথমত আমরা এটা জানবো। আমরা অনেকগুলো ডেটা টাইপ সম্পর্কে জানি। বেসিক 4 ধরনের ডেটা টাইপ সম্পর্কে জানি: ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল। প্রথমত আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, বা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, বা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, বা 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা আমরা পড়ি না, বা সেগুলো 10টা ভেরিয়েবল হ্যান্ডেল করাও আমার জন্য খুব একটা বেশি কষ্টসাধ্য হবে না। কিন্তু আমরা স্ক্রিনের দিকে যদি একটু খেয়াল করি, আমরা এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি, অনলাইন যোগা ক্লাস রেজিস্ট্রেশন ফর্ম। এখানে কিছু অ্যাট্রিবিউট রয়েছে: নেম, ইমেল, স্ট্রিং টাইপের ডেটা রয়েছে, এখানে আমাদের পূর্ণ সংখ্যা ডেটা রয়েছে, ক্যারেক্টার রয়েছে, ডেট অফ বার্থ, এটাও একটা ক্যারেক্টার বা স্ট্রিং এর ভিতরে পড়ে। তাহলে অনেক ধরনের ডেটার কিন্তু এখানে রয়েছে। এখন এই ফর্মটা শুধু কি একজন মানুষের জন্য ডেভেলপ করা? এই ইনফরমেশনগুলো কি শুধুমাত্র একজন মানুষের কাছ থেকে নেওয়া হবে, নাকি যারাই এই যোগা ক্লাসে জয়েন করবে তাদের প্রত্যেকের কাছ থেকেই নেওয়া হবে? তাহলে যেহেতু প্রত্যেকেই এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে, এখন প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি তো আমি কোডের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। তাহলে কিন্তু যদি আমার যোগা ক্লাসে 10,000 মেম্বার হয়, তাহলে শুধুমাত্র নেমের অ্যাট্রিবিউটই 10,000 হবে, তারপর ইমেইলের জন্য 10,000 হবে। এভাবে কতগুলো আমি মেনটেন করব, কিভাবে মেনটেন করব? যার কারণে এখানে চলে আসলো স্ট্রাকচার, যেখানে আপনি একবার প্রোটোটাইপ ডিফাইন করে দিলে সেখান থেকে আপনি হাজারো লাখো কোটি ভেরিয়েবল বের করে নিতে পারবেন, সেখানে অ্যাসাইন করতে পারবেন, ভ্যালু রিড করতে পারবেন, প্রসেসিং করতে পারবেন, সব ধরনের ক্যালকুলেশন করা সম্ভব। তাহলে স্ট্রাকচার কেমন দেখা যায় চলুন দেখি। প্রথমত স্ট্রাক্ট কিওয়ার্ড থাকবে, দেন স্ট্রাকচার নেম থাকবে, তারপর ডেটা টাইপ এবং ভেরিয়েবল নেম। নিচে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাক্ট পারসন, মানে স্ট্রাকচারটার নাম হচ্ছে পারসন, যার নেম, সিটি নাম্বার, স্যালারি এগুলো দেওয়া আছে। তাহলে আমরা থিওরিটিক্যালি তো জেনে গেলাম, চলুন না একবার কোড ব্লকসে টেস্ট করে দেখা যাক। তাহলে আমি ইনশোতে চলে গেলাম এবং কোড ব্লকসটা ক্লিক করে দিলাম। কোড ব্লকসটা ওপেন হয়ে যাচ্ছে। আমি ব্যবহার করছি কোড ব্লকসের 17.12 ভার্সন। আপনারা চাইলে পেয়ে যাবেন, গুগল সার্চ করলে হয়ে যাবে, অথবা এই প্লে লিস্টের শুরুর দিকে আপনি পেয়ে যাবেন যে কিভাবে ডাউনলোড করতে হবে, কোড ব্লকস কোথা থেকে পাবেন, ফ্রি কিনা, এই সব কিছু ডিটেলস রয়েছে। কোড ব্লকস ওপেন হয়ে গেল। এবার আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, Ctrl+Shift+N, এবং ফাইলটার নাম দেই স্ট্রাকচার, STRUCT। সাপোজ স্ট্রাক্ট নাম দিয়ে আমি সেভ করলাম .c। ঠিক আছে, আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। প্রথমে আমরা যেটা করব, সেই প্রোটোটাইপটা আগে লিখে নেব, যেটা ইনক্লুড stdio.h সবগুলোর জন্য আমাদের সেম থাকবে। দেন আমরা ইন্ট মেইন। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কিন্তু এখন এই লেকচারটাতে শিখতেছি যে স্ট্রাকচারটা কিভাবে ডিফাইন করা যায়। তাহলে স্ট্রাকচারটা কিভাবে ডিফাইন করব? মেইন ফাংশনের আগে আমরা লিখব স্ট্রাক্ট কিওয়ার্ড। আমরা দেখেছিলাম আমাদের স্লাইডে পারসন, ঠিক আছে, এখান থেকে কার্লি ব্রেস শুরু হবে, এবং অবশ্যই খেয়াল করবেন এখানে কিন্তু শেষে একটা সেমিকোলন রয়েছে। তাহলে এখানে আমি নেম দিলাম একটা স্ট্রিং, যার সাইজ হচ্ছে 50 ক্যারেক্টার। ওকে, ইন্ট আইডি নাম্বার বা এমপ্লয়ি নাম্বার, আর হচ্ছে ফ্লোট অথবা ডাবল নিই আমরা, ডাবল স্যালারি। তাহলে কি হলো বলেন তো, আমরা 3টা অ্যাট্রিবিউট ক্রিয়েট করে ফেললাম পার্সনের জন্য। একটা পার্সনের যে চাকরিজীবী, তার জন্য এই 3টা অ্যাট্রিবিউট থাকতে পারে। তার মানে এখন কিন্তু এই স্ট্রাকচারটাকে, যেমন আমি একজন মানুষের জন্য কিন্তু এই 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি, এখন এই 3টা ভেরিয়েবল চাইলে লাখো কোটি মানুষ ব্যবহার করতে পারবে। সেজন্য আমার প্রত্যেকবার ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন নেই।
প্রত্যেকবার ভেরিয়েবল ডিক্লেয়ার করলে কিন্তু মেমোরির অপচয় হবে, এবং আমাদের প্রোগ্রামার হিসেবেও কিন্তু অন্য বড় একটা লক্ষ্য হচ্ছে মেমোরিকে কিভাবে সেভ করা যায় এবং কত দ্রুত একটা প্রোগ্রামকে রান করা যায়। তাহলে প্রথমে আমরা হচ্ছে এই স্ট্রাকচার একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেল, এখন স্ট্রাকচারের একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, স্ট্রাক্ট পারসন। আমি এই স্ট্রাকচারটার নাম দিচ্ছি এমপ্লয়ি, সাপোজ ইএম নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি ভ্যালু রিড করতে চাই স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, প্রথমে আমি রিড করব আইডি নাম্বারটা, তাহলে %d %, তাহলে ইএম ডট দিতে হবে আমাকে এখানে আইডি। তাহলে এই ইএমটা রিপ্রেজেন্ট করতেছে টোটাল স্ট্রাকচারটাকে এবং এর ভিতরে যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো। তাহলে আমরা এর মাধ্যমে কি করলো, ভেরিয়েবল রিড করতেছি আমরা। তাহলে আমরা এমপ্লয়ি আইডিটা প্রিন্ট করে দেখি। ওকে, এমপ্লয়ি আইডি %d\n, আমরা প্রিন্ট করার সময় লিখব em ডট আইডি। ওকে, তাহলে আমরা এবার একটু রান করে দেখি কেমন। ওকে, লোড হচ্ছে, আমাদের দেখাবে কোনো ভুল থাকলে এখানে। স্ট্রাক্ট পারসন, ওকে, রান হয়ে গেল। আমি সাপোজ এমপ্লয়ি আইডি দিচ্ছি 10, তাহলে দেখাচ্ছে এমপ্লয়ি আইডি 10। এবার আমি নেম ইনপুট নিব, স্যালারি ইনপুট নিব, তাহলে কিভাবে নিব আমি সেগুলো, আমি আবার ইনপুট নিচ্ছি, আমি সবগুলো ইনপুট একবারে নিয়ে নিই তাহলে ভালো হবে। আমি এমপ্লয়ি নেমটা ইনপুট নিব, এমপ্লয়ি নেমটা আমরা একটা কাজ করি, আমরা গেট এস ফাংশনের মাধ্যমে ইনপুট নিয়ে নিই, গেট এস। ওকে, আমরা তাহলে এমপ্লয়ি ডট নেম দিয়ে দিলাম। ওকে, এবার আমরা আবার স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব স্যালারি রিড করার জন্য, %lf $em ডট স্যালারি। ওকে, হয়ে গেল। তাহলে এবার আমাদের প্রিন্ট করার পালা। তাহলে কি কি প্রিন্ট করব আমরা এমপ্লয়ি আইডি প্রিন্ট করব, এমপ্লয়ি নেম প্রিন্ট করব। এমপ্লয়ি নেম হচ্ছে স্ট্রিং টাইপের, তাহলে এখানে em ডট নেম লিখে দিলাম। ওকে, এমপ্লয়ি আইডি জায়গায় এবার হবে হচ্ছে এমপ্লয়ি স্যালারি, ঠিক আছে। স্যালারি জায়গায় 0.2 মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমরা শুরু করব, এমপ্লয়ি ডট স্যালারি লিখে ফেললাম, SLARY। তাহলে এইভাবে আমরা কিন্তু শুধু একজন না, 1000 না, 1 লাখ না, কোটি কোটি মানুষের জন্য আমরা কিন্তু এইভাবে ডেভেলপ করতে পারবো, লিখতে পারবো কেমন। তাহলে আমরা প্রথমে ইনপুট নিচ্ছি, এমপ্লয়ি আইডি হচ্ছে 1, দেন নেম ইনপুট নিলাম সাপোজ XXX, আমাদের এমপ্লয়ির নাম। ওকে, স্যালারিটা ইনপুট নিতে পারিনি কারণ এন্টার প্রেস করার সাথে সাথে সেই স্ট্রিংটাকে নিয়ে নিছে, ক্যারেক্টারটাকে নিয়ে নিছে। ওকে, এটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে স্ক্যানএফ ফাংশনটাই ব্যবহার করি কেমন। স্ক্যানএফ %s em dot name. Okay, let's try this one. 1x এবার 25.25 আমরা সাপোজ স্যালারি, তাহলে এখানে সুন্দর চলে আসলো। তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিস শিখে ফেললাম যে এখানে গেটএস ফাংশনটা ব্যবহার করলে একটু প্রবলেম দেখা দিচ্ছে আমাদের, সেটা আমি পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব কেন কি প্রবলেম হয়। ওকে, এরপরে আমরা কিন্তু এই যে এখানে যে স্ট্রাক্ট পারসন ইএম, এই স্ট্রাকচারের যে একটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করলাম, এটা আমরা এখানে ক্রিয়েট না করেও আমরা কিন্তু এখানেও ক্রিয়েট করতে পারতাম। এই যে যেখানে সেমিকোলন দেওয়া আছে এর আগে যদি আমি লিখে দিই ইএম তারপরে em2, তার মানে এটা এখন 2টা পার্সনের অ্যাট্রিবিউট রিড করতে পারবে, কিন্তু 2টা পার্সনের জন্য নেম আইডি স্যালারি। আমি যদি এভাবে দিয়ে দিই em3, তাহলে 3টা পার্সনের জন্য আমি যদি এখানে দিয়ে দিই em array 100, তাহলে 100টা পার্সনের জন্য এই 3টা ভেরিয়েবল কিন্তু
ডিক্লেয়ার হয়ে গেল। তাহলে কত সহজেই কিন্তু এটা করা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একবার একটু রান করে দেখি একবার। ওকে, চলে আসছে এমপ্লয়ি আইডি 1 X। ওকে, এবার স্যালারি হচ্ছে অনেক বেশি স্যালারি। ওকে, দেখেন খুব সুন্দর চলে আসছে। তাহলে এইভাবে আমরা কিন্তু স্ট্রাকচারে ভ্যালু ইনপুট নিতে পারি, বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানলাম। এরপরে এদের ভিতরে অনেক ধরনের ক্যালকুলেশন, প্রসেসিং সব করা সম্ভব। এবং বড় বড় কোম্পানিগুলো যখন সফটওয়্যার ডেভেলপ করবে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তখন কিন্তু আমাদের এই স্ট্রাকচারগুলো ব্যবহৃত হবে। সো ডেফিনেটলি আমাদেরকে এটা খুব গুরুত্ব সহকারে শেখা উচিত। এবং আমরা সব থেকে বেশি দেখবো যখন আমরা জব ফিল্ডে চলে যাবো, স্ট্রিং, স্ট্রাকচার, অ্যারে, এই ব্যবহারগুলো সবথেকে বেশি থাকবে। এই জন্য এগুলোর উপরে বেশি ফোকাস করব, লুপ। So thank you so much for watching this video. So if you like this video, please give a thumbs up. See you next day. Assalamu alaikum.